দর্শক, আমাদের চ্যানেল আদিকে আপনাকে আরও একবার স্বাগত জানাই। রয়েছি আমি আফ্রিদি। 4 জুন আমার রাজ্য তথা গোটা দেশের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই রেজাল্টের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, কাটাছেঁড়া চলছে। আজকে আমরা কথা বলবো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে। কারণ এই লোকসভার অভ্যন্তরের পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, যিনি হেরে গেলেন রাজনীতিতে সদ্য পা রাখা ইউসুফ পাঠানের কাছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে অনেকে হাসির ছলে মজার ছলে বলছেন, যদি ইউসুফ পাঠানকে জিজ্ঞাসা করা হয় বহরমপুর লোকসভার ভৌগোলিক চিত্রটি কেমন, হয়তো তিনি বলতে পারবেন না। অনেকে আবার মজার ছলে এটাও বলছেন, যদি বহরমপুর লোকসভার অভ্যন্তরে যে কটা বিধানসভা রয়েছে সেই বিধানসভাগুলোর নাম কি, যদি ইউসুফ পাঠানকে জিজ্ঞাসা করা হয় তিনি সেটাও বলতে পারবেন না। সবটা মজার ছলে। তবে এখান থেকে পাঁচবারের সাংসদ অধীরবাবু কেন হারলেন, হারার মুখ্য কারণগুলো আলোচনা করার পূর্বে আমি ভোটের অঙ্কটা একটু বলে দিই। 2019 সালে বহরমপুর এই লোকসভার অভ্যন্তরে অধীরবাবু ভোট পেয়েছিলেন 5,91,000-এর একটু বেশি। এবছর অর্থাৎ 2024 সালে অধীরবাবু ভোট পেয়েছেন 4,34,000। তাহলে 5,91,000 থেকে হয়ে গেল 5,34,000, অর্থাৎ তিনি ভোট কম পেয়েছেন 1,57,000-এরও একটু বেশি। আর এই 1,57,000 ভোট কম পেলেন, এই ভোটটাই ডিভাইডেড হয়ে গেল বিজেপি, তৃণমূল এবং আদার্স পার্টিগুলোর মধ্যে। এখানে তৃণমূল 2019 সালে ভোট পেয়েছিলেন আপনার 5,10,000-এর একটু বেশি, এবার ভোট পেয়েছেন 5,24,000-এর একটু বেশি। অর্থাৎ তৃণমূল অর্থাৎ ইউসুফ পাঠান 14,000-এর বেশি ভোট গতবারের তুলনায় বেশি পেয়েছে। বিজেপি কিন্তু অনেকটা ভোট বাড়িয়েছে। তারা 19 সালে পেয়েছিল 1,43,000, আর এবার 24 সালে দাঁড়িয়ে পেয়েছে 2,28,000, অর্থাৎ 85,000-এরও ভোট তারা বেশি পেয়েছে 2019 সালের থেকে। তাহলে এই ভোটটা ভাগ হলো কেন? অধীরবাবু কেন এই ভোটটা পেলেন না? তার প্রধান মুখ্য কারণগুলো আমরা আলোচনা করব। অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে আমরা 3 থেকে 4টে কারণের ওপর বেশি করে ফোকাস করেছি, কারণ এইগুলো সবথেকে গুরুত্বপূর্ণ কারণ। আমরা প্রথম কারণ যেটা দেখিয়েছি সেটা হচ্ছে মেরুকরণ, অর্থাৎ বিভাজনের ভোট রয়েছে। 2021 সালে মানুষের মধ্যে যে একটা বাইনারি তৈরি হয়েছিল, সংখ্যালঘু মানুষজনেরা মনে করেছিল যদি বিজেপি চলে আসে আমাদেরকে দেশ ছাড়তে হবে, আমাদেরকে নানা জটিলতায় নানা সমস্যায় পড়তে হবে। তাদের মধ্যে এই বাইনারিটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাই তারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। তাই তারা ভেবেছিল আমাদেরকে শান্তিতে বাঁচতে হলে, এই বিজেপির হাত থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। গ্রামে এই কথাটাও অনেক জায়গায় শোনা গেছে যে যে যাই করবে পরে করবে, আগে তৃণমূল কংগ্রেসকে ভোট দাও, বিজেপিকে হটাও, তারপরেই শান্তি ফিরবে। এই ভাবনাটা, এই বাইনারিটা মানুষের মধ্যে কাজ করে গিয়েছিল, তাই সমস্ত সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস পেয়ে গেছিল। তার রেজাল্ট আমরা দেখেছিলাম 2019 সালে কি হয়েছিল। অর্থাৎ এবার 2024 সালে সেই বাইনারিটাও কিন্তু অনেকটা কাজ করেছে। তার ফলে সংখ্যালঘুর বেশিরভাগ ভোটটাই ইউসুফ পাঠান পেয়ে গেছে। তাহলে আপনি বুঝতে পারছেন, ইউসুফ পাঠান যার গুজরাটে বাড়ি এবং অধীরবাবু 5বারের সাংসদ, বহরমপুরের ভূমিপুত্র, তিনি হেরে যাচ্ছেন ইউসুফ পাঠানের কাছে। হিন্দু ভোটটা, বেশিরভাগ ভোট হিন্দুদের ভোটটাও কিন্তু বিজেপি পেয়ে গেছে। মানে অধীরবাবুর যে ভোট ব্যাঙ্ক দুটো ভাগে ডিভাইডেড হয়ে গেছে। একটা ভোট ইউসুফ পাঠান মানে মুসলিম বা সংখ্যালঘু ভোটটা ইউসুফ পাঠান পেয়ে গেছে, আর হিন্দু ভোটটা বিজেপি পেয়ে গেছে। শুধু কি এই মেরুকরণ বা বিভাজনের ভোট? একদমই না। তার মধ্যে আমরা দেখেছি পাইয়ে দেওয়ার রাজনীতিও কাজ করেছে একেবারে সদ্য অজ পাড়াগাঁয়ে গ্রামগঞ্জের দিকে, যেখানে একেবারে গ্রামগঞ্জের মানুষজন থাকে, দিন আনা দিন খাওয়া পরিবার। তারা এই তৃণমূল সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পেয়েছে। সবথেকে সুবিধা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কারণ তারা মনে করেছে তাদের কাছে 1,000 টাকাটা কিন্তু অনেকটা। কারণ তারা দিন আনা দিন খাওয়া পরিবার, তাদের এতদিনে কোনো মানুষজন সময়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা আজ পর্যন্ত কেউ ঢোকাতে পারেনি। তাদের কাছে মনে হয়েছে এইটা অনেকটা, তাই তারা মনে করেছে যদি আমি এবার
মমতার দলকে ভোট না দিই তাহলে মমতা হেরে যাবে আর আমার এই জনমুখী প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে, আমি আর পাবো না। তাই তারা সেই ভয়টা কাজে লেগেছে, তাই সেই ভয়টাকে পেয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। কোনো ইস্যু কিন্তু এখানে কাজ করেনি, কোনো ইস্যু কাজ করেনি। পাইয়ে দেওয়ার রাজনীতিতে তারা বিশ্বস্ত হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। আর এইখানে একেবারে অজপাড়াগাঁয়ের দিকে মুসলমান ভোট, হিন্দু ভোট, সমস্ত সম্প্রদায়ের ভোট কিন্তু তৃণমূল টানতে পেরেছে। আমরা 3 নম্বরে যেটা দেখিয়েছি যে ওই যে বললাম লক্ষ্মীর ভাণ্ডার, দেখো বহরমপুর বা মুর্শিদাবাদ, এই গোটা মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা একটু হলেও বেশি, তাই পুরুষেরা কাজের সূত্রে ভিন রাজ্যে ভিন দেশে রয়েছে। তাহলে ভোটে অংশগ্রহণ করেছে কারা? সবথেকে বেশি অংশগ্রহণ করেছে ভোটে মহিলারা। এই বহরমপুর লোকসভার অভ্যন্তরে আপনার পুরুষ ভোট রয়েছে 73.61%, মহিলা ভোট রয়েছে 81.62%, তৃতীয় লিঙ্গের ভোট রয়েছে 32.56%। অর্থাৎ এই বহরমপুর লোকসভার অভ্যন্তরে মহিলাদের ভোট ব্যাংক বেশি রয়েছে 8.01%। আর সেই সব মহিলারা ভোটে অংশগ্রহণ করেছে, বেশিরভাগ মহিলা তারা লক্ষ্মী ভাণ্ডারের আওতায় রয়েছে, তারাই ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে দিয়েছে। তাই এত জয় জয়কার। এবার আমরা চলে আসব যে একটা সংগঠনেরও একটা ব্যাপার আছে। শুধু ওই মেরুকরণ, বিভাজন, পাইয়ে দেওয়া রাজনীতি, লক্ষ্মী ভাণ্ডার এগুলো সবটাকে দিয়ে চালিয়ে দেওয়া যাবে না, সংগঠনেরও একটা ব্যাপার আছে। কি সংগঠনটা মজবুত করতে গেলে দরকার পেশি শক্তি, দরকার অর্থবল, দরকার প্রচার মাধ্যম। সেটা আমি মনে করি যে বহরমপুর অভ্যন্তরে দাঁড়িয়ে কংগ্রেস বা সিপিএমের সেই সংগঠনটা নেই, কারণ পেশি শক্তি তাদেরকে নেই, তাদের অর্থ বল নেই। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস, বিজেপি ভোটের সময়ে কী পরিমাণ টাকা তারা প্রচারের কাজে খরচ করেছে, ব্যানার, ফেস্টুন, তাতে অন্য আমরা দেখে দেবে রাস্তার ধারে ধারে হয়তো 100টা বিজেপির ফেস্টুন আছে, কোথাও 100টা তৃণমূলের ফেস্টুন আছে, সেখানে বাম কংগ্রেস জোট বা আইএসএফ বা অন্যান্য প্রার্থীদের তাদের ঝান্ডা, দলীয় ঝান্ডা অনুপাতে অনেকটাই কম দেখতে পেয়েছি। তাই সংগঠন যেমন দুর্বল, তেমন অর্থ বলেও এরা দুর্বল, পিছিয়ে রয়েছে। শুধু কি তাই? আমি বলতে পারি এখানে এমনটাও অনেক জায়গায় হয়েছে, অনেক এলাকায় অধীরবাবু প্রচারে যাননি আমার মনে হয়েছে, কারণ তিনি একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন যে 5 বারের সংসদ। আর ওদিকে ইউসুফ পাঠান, তিনি একজন ভিন রাজ্য থেকে এসছেন, বহরমপুরের ভূমিপুত্র অধীরবাবু, অর্থাৎ আমাকেই সবাই বেছে নেবেন, এই আত্মবিশ্বাসী তিনি বেশি নির্ভর করে ফেলেছেন, ফলে অনেকটা জায়গায় প্রচার করেননি। আমার মনে হয়েছে এটাও কাজ করতে পারি এখান থেকে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, পরিবারকে সময় দেবেন, আমাদের চ্যানেলে পাশে থাকবেন।